গুড মর্নিং ক্লাস। প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের দেহতরল ও সংবহন চ্যাপ্টার রক্ততঞ্চন পদ্ধতি সম্পর্কে পড়াবো। অর্থাৎ আমাদের দেহের কোনো অংশ কেটে বা ছিঁড়ে গেলে সেখান থেকে রক্ত পড়ে এবং রক্তটা 3 থেকে 7 মিনিটের মধ্যে জমাট বেঁধে যায়। এই জমাট বাঁধার পদ্ধতিকে বলা হয় রক্ততঞ্চন পদ্ধতি। তাহলে আমাদের মনে প্রশ্ন আসতে পারে, আমাদের দেহের বিভিন্ন শিরা ধমনির মধ্যে অবিরত রক্ত বাহিত হচ্ছে, সেখানে জমাট বাঁধে না কেন? এখানে এই রক্তবাহের মধ্যে রক্ত জমাট বাঁধে না, এর বেশ কতগুলো কারণ আছে। এখানে একটা হেপারিন নামে এক ধরনের পদার্থ থাকে, যা রক্তবাহের মধ্যে রক্তকে জমাট বাঁধতে দেয় না। আর অ্যান্টিথ্রম্বিন 3 থাকে। আর রক্তবাহের গাত্রটা খুবই মসৃণ, এই জন্য অনুচক্রিয়াগুলো ভাঙতে পারে না। তার ফলে থ্রম্বোপ্লাস্টিন নির্গত হয় না। ইত্যাদি কারণের জন্য রক্তবাহের মধ্যে রক্ত জমাট বাঁধতে পারে না। এই রক্ততঞ্চন বা ব্লাড কোয়াগুলেশন এর কতকগুলো ফ্যাক্টর আছে। টোটাল আমরা জানি 13টি ফ্যাক্টর। এই 13টি ফ্যাক্টর আমরা নাম দিয়েছি ফ্যাক্টর 1, 2, 3 এইভাবে 13 পর্যন্ত। প্রথম ফ্যাক্টর বা ফ্যাক্টর 1, এটিকে বলা হয় ফাইব্রিনোজেন, যেটি এক প্রকারের গ্লোবিউলিন জাতীয় প্রোটিন। এটা তঞ্চনের সময় ফাইব্রিনে পরিণত হয়। ফ্যাক্টর 2 বা প্রথম বিন, এটা একটা প্লাজমা প্রোটিন, যেটা থ্রম্বিনে পরিণত হয়। আর আছে ফ্যাক্টর 3 বা থ্রম্বোপ্লাস্টিন। এটা যখন অনুচক্রিয়াগুলো ভেঙে যায় তখন সেখান থেকে নিঃসৃত হয়। এটি প্রথম বিনকে থ্রম্বিনে পরিণত করে। আর আছে ফ্যাক্টর 4, যেটাকে আমরা বলি ক্যালসিয়াম ফ্যাক্টর। এটি ক্যালসিয়াম আয়নগুলো থ্রম্বোপ্লাস্টিন উৎপাদনে সাহায্য করে এবং প্রথম বিনকে থ্রম্বিনে রূপান্তরিত করে। ফ্যাক্টর 5 বা ল্যাবাইল ফ্যাক্টর, যেটা প্লাজমাতে থাকে, এটিও প্রথম বিনকে থ্রম্বিনে পরিণত করে। ফ্যাক্টর 6 বা অ্যাক্সেলারিন, এটিও রক্ততঞ্চনে সাহায্য করে। আর ফ্যাক্টর 7 বা স্টেবল ফ্যাক্টর, এটি থ্রম্বোপ্লাস্টিন উৎপাদনে সাহায্য করে। ফ্যাক্টর 8 বা অ্যান্টিমো হিমোফিলিক ফ্যাক্টর, তোমরা ক্লাস 10-এ পড়ে এসছো এর কথা। এর অভাবেই রাজকীয় হিমোফিলিয়া বা রয়্যাল হিমোফিলিয়া রোগটি হয়। যে ফ্যাক্টরটি প্লাজমায় থেকে থ্রম্বোপ্লাস্টিন সৃষ্টিতে সাহায্য করে। আর আছে ফ্যাক্টর 9 বা ক্রিসমাস ফ্যাক্টর, যেটি থ্রম্বোপ্লাস্টিন উৎপাদনে সাহায্য করে। এর অভাবে হিমোফিলিয়া বি বা ক্রিস্টমাস ডিজিজ হয়, তোমরা পড়ে এসছো। আর আছে ফ্যাক্টর 10 বা স্টুয়ার্ট ফ্যাক্টর। এটির জন্যই রক্ততঞ্চন বন্ধ হয়ে যায়, এই ফ্যাক্টরের অভাবে। এটি বিজ্ঞানী স্টুয়ার্ট আবিষ্কার করেন, তেনার নাম অনুসারেই একে আমরা বলি ফ্যাক্টর 10 বা স্টুয়ার্ট ফ্যাক্টর। আর আছে ফ্যাক্টর 11 বা পিটিএ, প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন অ্যান্টিসিডেন্ট বা পিটিএ ফ্যাক্টর। এটিও থ্রম্বোপ্লাস্টিন গঠনে অংশ নেয়। আর আছে ফ্যাক্টর 12 বা হাগম্যান ফ্যাক্টর। বিজ্ঞানী হ্যাগম্যানের নাম অনুসারে এই ফ্যাক্টরের নাম হ্যাগম্যান ফ্যাক্টর, যেটি রক্তরসে উপস্থিত ক্যালিক্রেনকে অ্যাক্টিভেট করায় আর প্লাজমা কাইনিন নামক পদার্থ তৈরি করে, যার ফলে আমাদের এই রক্তনালীর ভেদ্যতা বেড়ে যায়। আর আছে ফ্যাক্টর 12 বা 5 ইন স্টেবিলাইজিং ফ্যাক্টর। এটি ক্যালসিয়াম আয়নের সাহায্যে নরম তঞ্চন পিণ্ডকে কঠিন করে ফেলে, তার ফলে কঠিন ফাইব্রিন তন্তু
তৈরিতে কাজ করে এই ফ্যাক্টর 12 বা ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর। এরপরে আমরা এই রক্ততঞ্চন পদ্ধতি পড়ব। এই রক্ততঞ্চন পদ্ধতিকে আমরা 3টে স্টেপে ভাগ করেছি। স্টেপ 1, যেখানে আমাদের বিভিন্ন ধরনের এই থ্রম্বোকাইনেজ বা থ্রম্বোপ্লাস্টিন উৎপন্ন হয় রক্তকলা কোষ যখন ভেঙে যায় বা ট্রমার দ্বারা। আর স্টেজ 2, এখানে থ্রম্বোপ্লাস্টিন বা থ্রম্বোকাইনেজ মাধ্যমে প্রথম বিনটা থ্রম্বিনে রূপান্তরিত হয়। আর স্টেজ 3, সেখানে ফাইব্রিন মনোমার থেকে পলিমার গঠন হয়। এই 3টি ধাপ। প্রথমে আসি স্টেপ 1, যেখানে নিষ্ক্রিয় ফ্যাক্টর 12 বা হাগম্যান ফ্যাক্টর, এই 12 ফ্যাক্টরটা কোলাজেন তন্তুর সংস্পর্শে এলে সক্রিয় 12 বা হাগম্যান ফ্যাক্টরে রূপান্তরিত হয় এবং সেটি ফ্যাক্টর 11 বা পিটিএ ফ্যাক্টরকে অ্যাক্টিভেট করায়। এই ফ্যাক্টর 11 আবার ফ্যাক্টর 9 বা ক্রিস্টমাস ফ্যাক্টরকে অ্যাক্টিভেট করায় ক্যালসিয়াম আয়নের সহযোগিতায়, দিয়ে তৈরি করে ফ্যাক্টর 9 অ্যাক্টিভ। এরপরে এই ফ্যাক্টর 9 পরবর্তীকালে স্টুয়ার্ট ফ্যাক্টর বা 10 ফ্যাক্টরকে অ্যাক্টিভেট করায় এবং ফ্যাক্টর 8 বা অ্যান্টিমোহিমোফিলিক ফ্যাক্টর থ্রম্বিনের সহযোগিতায় ফ্যাক্টর 8কে অ্যাক্টিভেট করে এবং এই 8 ফ্যাক্টর 10 বা স্টুয়ার্ট ফ্যাক্টরের সঙ্গে যুক্ত হয়ে ফ্যাক্টর 10-এর সক্রিয়করণে সাহায্য করে। আর এই অ্যাক্টিভ ফ্যাক্টর 10 5-এর সঙ্গে মিলিত হয়। ক্যালসিয়াম এবং অনুচক্রিকার যখন ভাঙন শুরু হয়, ক্যালসিয়াম আয়নের সহযোগিতায় থ্রম্বোপ্লাস্টিন তৈরি করে। এই হলো আমাদের স্টেপ 1। এরপরে স্টেপ 2, এই থ্রম্বোপ্লাস্টিন ক্যালসিয়াম আয়নের সহযোগিতায় প্রথম বিনকে থ্রম্বিনে রূপান্তরিত করে। এরপরে আসবো তৃতীয় স্টেজ, যেখানে উৎপন্ন প্রথম বিন থেকে থ্রম্বিন, এই থ্রম্বিন ফাইব্রিনোজেনকে ফাইব্রিন মনোমারে রূপান্তরিত করে। এই ফাইব্রিন মনোমার ফাইব্রিন পলিমারে রূপান্তরিত হয় ক্যালসিয়াম আয়ন এবং অ্যাক্টিভ 12 ফ্যাক্টর বা হাগম্যান ফ্যাক্টরের সহযোগিতায়। তার ফলে অদ্রবণীয় ফাইব্রিন পলিমার গঠিত হয় এবং যেখানে বিভিন্ন রক্তকণা এসে ওই জালকের আকারে অবস্থিত ফাইব্রিনের মধ্যে আটকে পড়ে। একেই আমরা বলি তঞ্চন পিণ্ড। এই তঞ্চন পিণ্ড গঠনের মাধ্যমেই রক্ত তঞ্চিত হয়। আর যখনই কোনো রক্তনালী ক্ষতিগ্রস্ত হয়, তখনই রক্তনালীর আবরণী কলাগুলো ভেঙে যায় এবং তার নিচে অবস্থিত যে কোলাজেন ফাইবার বা তন্তু আছে সেগুলো বেরিয়ে পড়ে। এর ফলে এই কোলাজেন তন্তুই অনুচক্রিকাকে আকর্ষণ করে, আর অনুচক্রিকাগুলো কোলাজেনে আটকে গিয়ে সেখানে এডিপি ক্ষরণ করায়, সেরোটোনিন ক্ষরণ করায়। আর এর ফলে অনুচক্রিকাগুলো ক্ষতস্থানে জড়ো হয়, ফলে শিথিল প্লাগ বা ছিপির সৃষ্টি হয়। একেই আমরা বলি হিমোস্ট্যাটিক প্লাগ। আর এর পরেই ওই প্লাগ গঠনের পরেই এই ফাইব্রিন পলিমার এবং ফাইব্রিন তন্তুর জালক গঠন হয়, যার মধ্যে বিভিন্ন রক্তকণিকাগুলো এসে ওই জালে আবদ্ধ হয়, দিয়ে রক্তকে জেলির মতো পদার্থে পরিণত করে। এর ফলে আর রক্তক্ষরণ হয় না, অর্থাৎ রক্ত তঞ্চিত হয়। এখান থেকে তোমাদের এই প্রশ্নটি আসে
যে আধুনিক রক্ততঞ্চন পদ্ধতিটি শব্দ ছকের সাহায্যে বর্ণনা করো। এর নোট আমি তোমাদের দিয়ে দেব। এরপরে আসি বিভিন্ন রক্ততঞ্চন রোধক পদার্থ, অর্থাৎ যেসব পদার্থ দেহের ভিতরে বা দেহের বাইরে এই যে রক্ততঞ্চনকে বাধা দেয় তাকে বলি আমরা রক্ততঞ্চন রোধক পদার্থ। অর্থাৎ আমরা যখন এই রক্ত দান করি, রক্তদানের সময় দান করার পরে যে পলি ব্যাগ বা পাউচে রক্তকে রাখা হয় 250 ml করে, তো সেখানে পাউচের মধ্যে যদি রক্তটা জমাট বেঁধে যায় তাহলে সেই রক্ত কি অপর কোনো ব্যক্তিকে দেওয়া যাবে না, অর্থাৎ রক্তটা নষ্ট হয়ে যাবে। এই জমাট বাঁধা হাত থেকে রক্ষা করার জন্য আমরা বেশ কিছু রক্ততঞ্চন বিরোধী পদার্থ আমরা দিয়ে দিই, যার জন্য রক্ততঞ্চন রোধ হয়। এই ধরনের আমাদের শরীরেই আছে, যেটা আমাদের প্রাকৃতিক আমরা বলি, যেমন হেপারিন, যেটা দেহের ভিতরের বিভিন্ন রক্তবাহের মধ্যে এই রক্ততঞ্চনে প্রতিরোধ করে, তাই একে আমরা প্রাকৃতিক রক্ততঞ্চন পদার্থ বলি। আবার কিছু কৃত্রিম আছে, যেমন সোডিয়াম সাইট্রেট, পটাশিয়াম সাইট্রেট, এগুলো ব্লাড ব্যাংকে ব্যবহৃত হয়। এখান থেকে তোমাদের একটি ইম্পর্ট্যান্ট প্রশ্ন আসে যে ব্লাড ব্যাংকে তঞ্চন বিরোধক পদার্থ হিসেবে সোডিয়াম অক্সালেট ব্যবহৃত না হয়ে সোডিয়াম সাইট্রেট কেন ব্যবহৃত হয়? এর উত্তরে তোমরা লিখবে ব্লাড ব্যাংকে রক্তকে সংরক্ষিত করার জন্য তঞ্চন বিরোধক পদার্থ হিসেবে অ্যাসিড সাইট্রেট ডেক্সট্রোজ বা এসিডি দ্রবণ ব্যবহার করা হয়, যাতে দুটো গুরুত্বপূর্ণ উপাদান আছে, সোডিয়াম সাইট্রেট আর গ্লুকোজ। এই রক্তের মুক্ত ক্যালসিয়ামকে সাইট্রেট যুক্ত করে ক্যালসিয়াম সাইট্রেট উৎপন্ন হয়। এই সংগৃহীত রক্ত থেকে যেটা কালেকশন করলাম সেখান থেকে ক্যালসিয়ামকে অপসারণ করলে রক্ত তঞ্চিত হতে পারে না। এছাড়াও এই দ্রবণে উপস্থিত গ্লুকোজ লোহিত রক্তকণিকার পুষ্টিতে সাহায্য করে। 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই তঞ্চন বিরোধক পদার্থকে রক্তের সঙ্গে মিশ্রিত করে 21 দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। আর এই সোডিয়াম সাইট্রেট ব্যবহার করা হয় এই জন্যই যে পরবর্তীকালে রক্তকে স্বাভাবিক উষ্ণতায় ফিরিয়ে আনলে তা কোষ দ্বারা ব্যবহৃত হতে পারে, তার কোনো সাইড এফেক্ট দেখা যায় না, কুপ্রভাব দেখা যায় না। আর সোডিয়াম অক্সালেট যদি ব্যবহার করা হতো তাহলে এটা হতো না, কারণ মানুষের দেহে অক্সালেট বিপাকিত হয় না, অর্থাৎ বিপাক প্রক্রিয়ার দ্বারা অক্সালেট অংশগ্রহণ করে না, পরন্তু তা মূত্রের মাধ্যমে দেহ থেকে বর্জিত হয়। তাই এটি ব্যবহার করলে মূত্র সৃষ্টিকারী তন্ত্রে অর্থাৎ বৃক্কে পাথর বা রেনাল ক্যালকুলি হওয়ার সম্ভাবনা প্রবল। তাই ব্লাড ব্যাংকে রক্ততঞ্চন বিরোধক পদার্থ হিসেবে সোডিয়াম সাইট্রেট ব্যবহৃত হয়, সোডিয়াম অক্সালেট ব্যবহৃত হয় না। বর্তমানে এখন ইথিলিন ডায়ামাইন টেট্রা অ্যাসিটেট বা ইডিটিএ এই জটিল যৌগটাও রক্ততঞ্চন প্রতিরোধ হিসেবে ব্যবহৃত হচ্ছে। আমরা জানি এই যে জোঁক, তারপরে বিভিন্ন মাইটস, উকুন তার মধ্যে পড়ে, এইগুলো যখন আমাদের শরীরে রক্ত পান করে তখন আমরা বুঝতে পারি না, কারণ এদের মুখে বেশ কিছু পদার্থ আছে লালার মধ্যে, যেগুলো আমাদের সেন্সলেসের কাজ করে ওই জায়গাটায়, এবং এদের থেকে নিঃসৃত হয় হিরুডিন। এই হিরুডিন এদের রক্ততঞ্চন রোধক পদার্থ। এর ফলে এরা এই হিরুডিন পদার্থটা নিঃসরণের ফলে ওই জায়গায় রক্ত জমাট বাঁধে না, ফলে কন্টিনিউলি অবিরতভাবে রক্ত পান করতে থাকে এই জোঁক, উকুন, মাইটস বা এঁটুলিরা, অর্থাৎ রক্ত শুষতে কোনো অসুবিধা হয় না।
এখানে তোমাদের আর একটা প্রশ্ন আছে যে হেপারিন কিভাবে রক্ততঞ্চন রোধ করে আমাদের দেহের রক্তবাহের মধ্যে। এই হেপারিন বেসুফিল শ্বেতকণিকা আর আমরা জানি মাস্ট কোষ থেকে উৎপন্ন হয়, তারপরে এটা আমাদের রক্তে মিশে। এই হেপারিন পদার্থ অ্যান্টিথ্রম্বিন 3 এর সঙ্গে যুক্ত হয়, দিয়ে অনুচক্রিকাকে ভাঙতে দেয় না। আর অনুচক্রিকা না ভাঙলে আমরা কি জানি, প্রথম মিন সক্রিয় হবে না, অর্থাৎ ফাইব্রিনোজেন তৈরি হবে না, এর ফলে রক্ত তঞ্চিত হয় না। এই রক্ত জমাট বাঁধার পরে একটা হালকা হলুদ বর্ণের একটা জলীয় অংশ নির্গত হয়। তোমরা সবাই দেখেছো, হাত পা কেটে ছুঁড়ে গেলে কিছুক্ষণ সময় পরে রক্ত পড়া বন্ধ হয় এবং সেখান থেকে একটা হালকা পাতলা জলের মতো হলুদাভ বর্ণের একটা পদার্থ হয়। একে আমরা বলি সিরাম। এই সিরামে কোনো প্রকারের ফাইব্রিনোজেন থাকে না। তোমাদের এখান থেকে একটা ভেরি শর্ট টাইপ কোশ্চেন আসে, সেটি হলো জ্যান্ত টেস্ট টিউব কি, বা হোয়াট ইজ লিভিং টেস্ট টিউব। এই যে আমরা জানি একটা ঘোড়া যাদের একটা শিরা আছে যাকে আমরা বলি জুগুলার শিরা, এই শিরার দু প্রান্তকে দেহ থেকে বিচ্ছিন্ন করে যদি বেঁধে দেওয়া হয় দুটি প্রান্তকে, তাহলে আমরা দেখব যে তার মধ্যে রক্ত জমাট বাঁধছে না বা তঞ্চিত হচ্ছে না। এই ধরনের এই জুগুলার শিরাকে ঘোড়ার জ্যান্ত টেস্ট টিউব বলা হয়। অর্থাৎ টেস্ট টিউবে আমরা যেমন ব্লাডকে ল্যাবরেটরিতে সংরক্ষণ পদ্ধতিতে সংরক্ষিত রাখি, ঠিক তেমনভাবে রক্ত এই জুগুলার শিরার মধ্যে জমাট বাঁধছে না, তাই তো একে জ্যান্ত টেস্ট টিউব বলা হচ্ছে। এরপরে তোমাদের আসি রক্তের বিভাগ বা রক্তের শ্রেণীবিভাগ পদ্ধতি, যেটি বিজ্ঞানী ল্যান্ড স্টেনার তিনি আবিষ্কার করেন। এই লোহিত রক্তকণিকার অ্যাগ্লুটিনিজেন আর রক্তরসের অ্যাগ্লুটিনিনের উপস্থিতি অনুযায়ী রক্তকে 4টি শ্রেণীতে ভাগ করেন, এ বি আর ও। এই লোহিত রক্তকণিকায় অ্যাগ্লুটিনিজেন এ থাকলে তাকে আমরা বলি এ ব্লাড গ্রুপ, অ্যাগ্লুটিনোজেন বি থাকলে তাকে আমরা বলি বি ব্লাড গ্রুপ, আর অ্যাগ্লুটিনোজেন এ ও বি উভয়ই থাকলে তাকে আমরা বলি এ বি। আর যদি কোনো অ্যাগ্লুটিনোজেন না থাকে তাকে আমরা বলি ও। এই হলো আমাদের 4টি ব্লাড গ্রুপ। এই 4টি ব্লাড গ্রুপের মধ্যে আমরা এ বিকে বলি সার্বজনীন গ্রহিতা আর ওকে বলি সার্বিক দাতা। এই ও শ্রেণীর রক্ত সব বিভাগকেই দেওয়া যায়, কারণ এই শ্রেণীর রক্তে কোনো অ্যাগ্লুটিনোজেন থাকে না, যার জন্য গ্রহিতার দেহে এই শ্রেণীর রক্তের লোহিত কণিকা কখনো পুঞ্জীভূত হয় না বা জমাট বাঁধে না। এই জন্য ও শ্রেণীর রক্তকে সর্বজনীন দাতা বা ইউনিভার্সাল ডোনার বলা হয়, আর এবিকে বলা হয় সার্বিক গ্রহিতা, অর্থাৎ যে কোনো ব্যক্তির থেকে এই শ্রেণীর গ্রুপ বিশিষ্ট ব্যক্তিরা রক্ত গ্রহণ করতে পারে, অর্থাৎ এদের দেহে কোনো প্রকারের অ্যাগ্লুটিনিন থাকে না, যার জন্য রক্ত জমাট বাঁধার কোনো সম্ভাবনা থাকে না। এই জন্য একে বলা হয় ইউনিভার্সাল রিসিপেন্ট। যদিও কথাগুলো নিছকই কথার কথা, বাস্তব ক্ষেত্রে আমরা দেখতে পাই শুধুমাত্র সেই সব সমগ্রুপের মধ্যেই রক্তের আদান প্রদান হয়। তবে আমাদের অধুনা যেটাকে সার্বিক দাতা বলা হয় সেটা হলো ও নেগেটিভ
অর্থাৎ আরইচ ফ্যাক্টর যখন ও গ্রুপে উপস্থিত থাকবে না তাকে আমরা বলবো সার্বিক দাতা। তারাই সব বিভাগকেই রক্ত দান করতে পারে। আর সার্বিক গ্রহিতা এবি পজিটিভ অর্থাৎ আরইচ প্লাস, এরাই সব বিভাগের কাছ থেকে রক্ত গ্রহণ করতে পারে। এই রক্তের আরইচ ফ্যাক্টর কি আমাদের জানতে হবে। আরইচ উপাদানটা ভারতীয় রেসাস বানরের লোহিত রক্ত কণিকার অ্যাগ্লুটিনোজেন। 1940 খ্রিস্টাব্দে এই রেসাস বানরের দেহে এই অ্যাগ্লুটিনোজেন আমাদের মানুষের লোহিত রক্ত কণিকায় এর সঙ্গে মিল পায়, অর্থাৎ এর অস্তিত্ব প্রথম ধরা পড়ে। এবং এই আরইচ ফ্যাক্টর 3টি জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়, সি, ডি আর ই। এই মূলত ডি জিনটাই আরইচ পজিটিভের জন্য দায়ী, অর্থাৎ আরইচ প্লাসের জন্য দায়ী। এই হলো আমাদের আরইচ ফ্যাক্টর, অর্থাৎ এই ডি জিন উপস্থিত থাকলে আরইচ পজিটিভ, আর ডি জিন উপস্থিত না থাকলে আরইচ নেগেটিভ। এই যে আমরা এ পজিটিভ, বি পজিটিভ, ও পজিটিভ বলি, তার মানে আরইচ ফ্যাক্টর উপস্থিত। এখান থেকে তোমাদের একটি প্রশ্ন আসে, সেটি হলো এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস কি। এই আরইচ ফ্যাক্টর সম্পন্ন যদি পিতা হয় এবং মাতা যদি আরইচ নেগেটিভ হয়, অর্থাৎ ব্লাড গ্রুপ যদি নেগেটিভ হয়, তাহলে মায়ের রক্তে আরইচের অনুপস্থিতি আছে এবং তাদের মধ্যে উৎপন্ন প্রথম সন্তান হবে আরইচ পজিটিভ এবং প্রথম সন্তানের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এই প্রথম ভ্রূণের যে আরইচ পজিটিভ তা মায়ের রক্তে মিশে যাবে এবং মায়ের রক্তে মিশে গিয়ে আরইচ বিরোধী বা অ্যান্টি আরইচ ফ্যাক্টর তৈরি করবে এবং পরবর্তী ক্ষেত্রে যখন দ্বিতীয় প্রেগন্যান্সি আসবে, অর্থাৎ দ্বিতীয় সন্তান উৎপাদনের ক্ষেত্রে এই আরইচ বিরোধী ফ্যাক্টরটা ভ্রূণের রক্তে মিশবে, দ্বিতীয় ভ্রূণের রক্তে, এবং সেখানে ভ্রূণের রক্তে মিশে তঞ্চন ঘটাবে। এই দ্বিতীয় সন্তানের আরবিসিগুলো নষ্ট হবে এবং হিমোলাইসিস ঘটবে এবং দ্বিতীয় ভ্রূণের এই যে রক্তাল্পতা দেখা দেবে, একে আমরা বলি এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস বা এইচডিএন, হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন। আর এই হিমোলাইসিসের ফলে যখন ভ্রূণটা গর্ভেই মারা যাবে এবং মা যখন মৃত সন্তান প্রসব করবে, তাকে আমরা বলবো হাইড্রপস ফিটালিস। তোমাদের আর একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, বোম্বে ব্লাড গ্রুপ কি বা বোম্বে ফেনোটাইপ কি। এই রক্তের আমরা যে ল্যান্ডস্টেনারের যে 4 প্রকার রক্তের শ্রেণী দেখলাম, এ বি ও, এই 4টি ছাড়াও আরও একটা শ্রেণী দেখা যায়, যেটি হলো আমরা বলি বোম্বে ব্লাড গ্রুপ। এটি 0.004% জনসংখ্যার মানুষের মধ্যে এটি দেখা যায়। এটি প্রথম বোম্বেতে আবিষ্কার হয়, এই জন্য একে আমরা বলি বোম্বে ফেনোটাইপ বা বোম্বে ব্লাড গ্রুপ। এই ধরনের রক্তে এইচ অ্যান্টিজেন থাকে, যা এ এবং বি উভয়ই অ্যান্টিজেনই তৈরি করতে পারে। আর এই বোম্বে ব্লাড গ্রুপের ক্ষেত্রে ব্যক্তিটির এই এইচ অ্যান্টিজেনটাই তৈরি হয় না, অর্থাৎ যখন গ্যালাক্টোজ থাকবে তখন এই এইচ অ্যান্টিজেনটা বি অ্যালিলের সঙ্গে যুক্ত হয়ে বিটা অ্যান্টিজেন তৈরি করবে, আবার এন অ্যাসিটাইল গ্লুকোজামাইনের সহযোগিতায় এই এইচ অ্যান্টিজেন এ অ্যালিল সম্পন্ন এ অ্যান্টিজেন তৈরি করবে। এই ধরনের ব্লাড গ্রুপকে আমরা বলি বোম্বে ব্লাড গ্রুপ। আর আসি তোমাদের শোথ বা ইডিমা, শর্ট কোশ্চেন হিসেবে আসে। আমাদের দেহের বিভিন্ন কলাস্থানে অনেক সময় তরল সঞ্চিত হয়, তার ফলে জায়গাটা ফুলে ওঠে। এই ফুলে ওঠা অবস্থানকেই শোথ বা ইডিওমা বলা হয়। এর জন্য বিভিন্ন কারণ দায়ী,
লসিকাবাহ কোনো কারণে বন্ধ হয়ে গেলে, আমাদের রক্তের প্লাজমার প্রোটিনের গাঢ়ত্ব কমে গেলে, বা অভ্যন্তরীণ রক্তচাপ হঠাৎ করে বৃদ্ধি পেলে ফুলে ওঠে, একে আমরা বলি শোথ বা ইডিওমা। আর আছে লসিকা। এই লসিকা কি? এই লসিকা বাহ ও লসিকা গ্রন্থিতে যে স্বচ্ছ ঈষৎ হলুদ বর্ণের ক্ষারীয় বেশ কিছু কলারস, যেগুলো পুষ্টি সরবরাহ করে আর দেহের মূল কাজ প্রতিরক্ষামূলক, এই কাজে অংশ নেয়, তাকে আমরা বলি লসিকা। এখান থেকে তোমাদের প্রশ্ন আসে, লসিকার কাজগুলি কি কি? 2 মার্কসের কোশ্চেন। লসিকার বেশ কিছু কাজ আছে। প্রথমে আসি পরিবহন। এই লসিকার মাধ্যমেই কলা রস পরিবাহিত হয়, আর এই লসিকার মাধ্যমে অধিকাংশ প্রোটিন রক্ত সংবহনে ফিরে আসে। বেশ কিছু পুষ্টি জাতীয় পদার্থ সরবরাহ হয়। দেহের যেসব কলাকোষে রক্ত পৌঁছায় না, সেখানে লসিকা পৌঁছে যায়। অক্সিজেন, খাদ্যকণা, হরমোন ইত্যাদি সরবরাহের কাজ করে। আবার বেশ কিছু ফ্যাট জাতীয় খাদ্যের বিশোষণের কাজ করে। ক্ষুদ্রান্তের ভিলায়ে ল্যাকটিয়াল ছিদ্রের মাধ্যমে যে ফ্যাট শোষিত হয়, সেই শোষিত ফ্যাটকে রক্তস্রোতে মিশিয়ে দেয় এই লসিকা। আবার প্রতিরক্ষামূলক কাজ করে। দেহে ব্যাকটেরিয়া, বেশ কিছু প্রোটিন বা অন্য কোনো বিভিন্ন ধরনের ভাইরাস, বিভিন্ন ধরনের রোগ জীবাণু শরীরে প্রবেশ করলে লসিকা লিম্ফোসাইট, মনোসাইট এগুলোকে প্রেরণ করে, তার ফলে এইগুলোকে ধ্বংস করে দেয়। দেহের অ্যান্টিবডি কাজ করে এই লিম্ফোসাইট থেকে, যে অ্যান্টিবডি উৎপন্ন হয়ে এই অ্যান্টিবডিগুলো ধ্বংসের কাজ করে। এইভাবে আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি পাওয়ার তৈরি হয়। এই হলো তোমাদের দেহ তরল সংবহনের প্রথম অংশ, ব্লাড, সেটি শেষ হলো। পরের ক্লাসে আমরা দ্বিতীয় পার্ট, সার্কুলেটরি সিস্টেম বা মানব সংবহনতন্ত্র সম্পর্কে পড়ব।